ক্যাফের ভেতরে ঢুকে দরজায় দাঁড়িয়ে কাঙ্ক্ষিত মুক্তি খুঁজতে লাগল শিখা। সময়ের ব্যবধানে তাকে পেয়েও গেল। কর্নারের একটি টেবিলের দিকে এগিয়ে গেল সে। তাকে দেখেই নুশা উঠে দাঁড়াল। হাসি মুখে কোলাকুলি করল তার সাথে। সিট। শিখা চেয়ার টানতে টানতে আর চোখে তাকায় নুশার সাথে আসা ছেলেটি দিকে। তার নাম ইমরান, নুশার বয়ফ্রেন্ড। এই ছেলেকে একদমই পছন্দ নয় শিখার। তাকে দেখলে এমনভাবে তাকিয়ে থাকে যেন আগে কখনো মেয়ে দেখেনি। আর বিশেষ করে তার ওভার কেয়ারিংয়ের স্বভাব। যদি সেটা নিজের গার্লফ্রেন্ডের প্রতি হতো তবে ঠিক আছে, কিন্তু ইমরান নুশাকে সামনে রেখে তার প্রতি কেয়ারিংটা বেশি দেখায়, যা সহ্য হয় না শিখার। শিখা বসার পরপরই তার দিকে ঝুঁকে আসে ইমরান। মিষ্টি করে জিজ্ঞেস করে, কেমন আছো? ফাইন। এরপর শিখার পুরো মনোযোগ যায় নুশার প্রতি। অনেক শুকিয়ে গেছে মেয়েটা। একসময়ের গোলুমলু মেয়েটার গালের হাল পর্যন্ত বেরিয়ে এসেছে। চুলের মাঝখানে সিথি করে বাঁধায় দেখা যাচ্ছে কতটা হেয়ারফল হয়েছে। না সৌন্দর্য না শক্তি, কোনটাই অবশিষ্ট নেই নুশার মাঝে। কফির গ্লাসটা ওঠাতেও কতই না বেগ পোহাতে হচ্ছে। ঠিক আছিস তুই? কফির মগ থেকে চোখ সরিয়ে শিখার দিকে তাকালো নুশা। চশমা ঠিক করে মেকি হেসে বলল, আমি ঠিক আছি। দেখে মনে হচ্ছে না। খাওয়া দাওয়া করিস না? হাড় তো সব বেরিয়ে এসেছে। বিপরীতে কিছু বলল না নুশা। হেসে উড়িয়ে দিল কথাটি। ইমরান তখনও মুগ্ধ দৃষ্টিতে শিখার দিকে তাকিয়ে। মেয়ে দুটোর মধ্যে কি কথা হলো তাও হয়তো তার কানে যায়নি। শিখার ইচ্ছে করল ঘুষি দিয়ে ইমরানের নাক ভেঙে দিতে। ভদ্রতার খাতিরে বাস্তবতার রূপ দিল না সেটার। তার সামনে কথা বলতেও অস্বস্তি হচ্ছে শিখার। তাই নুশাকে নিয়ে ফাঁকা একটা জায়গায় গেল। তুই কেন ওকে ছেড়ে দিচ্ছিস না? হি ইজ নট এ গুড বয়। ও তোর যোগ্য না। ছেড়ে দে ওকে। ইউ ডিজার্ভ বেটার। চোখে পানি সমেত কিঞ্চিত ঠোঁট বাঁকায় নুশা। ছেড়ে দেব। খুব শীঘ্রই মুক্তি দেব সবাইকে। নুশাকে জড়িয়ে ধরল শিখা। তারও চোখে কিছুমিছু অশ্রু, অস্পষ্ট কিছু ব্যর্থতা। শরীরে আমি পারলাম না তোর জন্য কিছু করতে। এই অনুশোচনা আমায় আজীবন কুরে খাবে। নুশা নির্বে অশ্রু বিসর্জন দিচ্ছে। কিছুক্ষণ পর টেবিলের দিকে এগিয়ে গেল দুজন। ইমরানের দিকে না তাকিয়ে নুশাকে বলল, আমার যেতে হবে। স্বামী অপেক্ষা করছে। স্বামী শব্দটা বেশ টেনে বলল শিখা। ইমরান শুনতে পেল সেটা। মুহূর্তেই মুগ্ধতার বেশ কেটে গেল তার মুখ থেকে। হতবাক হয়ে তাকিয়ে রইল সে শিখার দিকে। প্রশ্নোত্তরের অপেক্ষা না করেই ক্যাফে থেকে বেরিয়ে গেল শিখা। ইমরান ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো নুশার দিকে। কফির বিল মিটিয়ে দুজন বেরিয়ে পড়ল। পার্কিং লটে পৌঁছে আশেপাশে মানুষ না দেখে নুশার বাহু চেপে ধরল ইমরান। নুশা ব্যথাতুর আওয়াজ করে উঠল। শেষবে পাত্তা না দিয়ে হাতের বল আরও প্রয়োগ করে ইমরান। নুশার মনে হচ্ছে এই বুঝি হাড়গুলো মরমর করে ভেঙে যায়। শিখার বিয়ে হয়ে গেছে বলনি কেন আমায়? নুশা নার্ভাস ভঙ্গিতে আশেপাশে তাকায়। হাত খামছে তার। আমি শুধু আর কিছুদিন তোমার সাথে থাকতে চেয়েছিলাম। আর তোমার কেন মনে হয় আমি তোমার মতো একটা কুৎসিত মেয়ের সাথে থাকব? ইমরান ঘৃণ্য দৃষ্টিতে তাকালো তার দিকে। নুশা ছলছল চোখে তাকিয়ে। তবুও মায়া হয়নি তার। নুশাকে ধাক্কা দিয়ে এক্সিটের দিকে হেঁটে যেতে লাগলো ইমরান। নুশা ছুটে গিয়ে আবারও তার হাত ধরল, যেন একটু করুণা কামনা করছে। ইমরান দাঁত চেপে তার হাত ধরে রাখা নুশার হাতের দিকে তাকালো। নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এমন নয় যে শিখাকে পছন্দ করার ব্যাপারে নুশা জানে না। সে জানে। এটাও জানে সে শুধুমাত্র একটা টোপ শিখার আশেপাশে নিজের অবস্থান রাখার জন্য। ইমরান প্রথমেই স্পষ্ট করে দিয়েছে সে কখনোই তাকে ভালোবাসবে না। আর নুশাও যেন তার প্রতি অনুভূতি তৈরি না করে। নুশা সেসব মেনেই তার সাথে রিলেশনে গেছিল। এমনকি সেই প্রথমে প্রপোজ করেছিল ইমরানকে। ছেলেটাকে দোষ দিয়ে কি ফয়দা আছে? হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় কাক ভেজা হয়ে বাড়ি ফিরতে হলো শিখাকে। রাত তখন 9টা। জহুরা ভেতর থেকে দরজা বন্ধ করে বসে আছেন। শিখা দরজায় করাঘাত করতে করতে চেঁচাল, এবার বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু, আমি বলছি দরজা খুলুন। আরে কানে কি শুনতে পারছেন না? এই মহিলা, দরজা খুলুন। জহুরা অপর পাশ থেকে জোর গলায় বলে, 8টার পর দরজা খোলা যাবে না। যেই নাগরের সাথে এতক্ষণ ছিলি তার কাছে যা। সদর দরজায় সজোরে লাথি দিল শিখা, আপনার 101 নম্বর বয়ফ্রেন্ডের সাথে ছিলাম। জ্বলছে নাকি? জহুরা তেলেবেগুনে জ্বলে উঠলেন।
তার ভারী কদমের আওয়াজ শুনে শিখা বুঝতে পারল সে এদিকেই আসছে। ওষ্ঠপুটে বাঁকা হাসি ফুটে উঠল তার। শুধু দরজাটা খুলুক, ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যাবে। হঠাৎ জহুরার পায়ের আওয়াজ থেমে গেল। পুরুষালী গলার স্বর ভেসে আসলো ভেতর থেকে। জহুরার সাথে কথা বলছে। একটু পর জহুরার পায়ের আওয়াজ সুদূরে মিলিয়ে যেতে লাগল। দরজায় আরেকটা লাথি দিয়ে বৃষ্টির মধ্যেই সিঁড়িতে গিয়ে বসল শিখা। তারপর কতটা সময় চলে যায় খেয়াল নেই তার। দরজা খোলার আওয়াজ হয়। এরপর ভারী পদক্ষেপ। শিখা অনুভব করল তার মাথায় আর বৃষ্টির ফোঁটা পড়ছে না। উপরে তাকিয়ে দেখল একটি কালো ছাতা। সাথের ব্যক্তিটিকে দেখার প্রয়োজন মনে করল না আর। ভেতরে চলো। শিখা নড়ল না। পেছন থেকে দীর্ঘশ্বাস ফেলার আওয়াজ শোনা গেল। ফারিস শিখার মাথার উপর ছাতা ধরে রেখেই তার পাশে বসল, দূরত্ব বজায় রেখে। শিখা ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। কোথায় ছিলে তুমি? কোনো সাড়া নেই। ফারিস বুঝতে পারল তার কাছ থেকে কোনো উত্তর পাওয়া যাবে না। তাই একা একাই কথা বলতে শুরু করল। তুমি মেয়ে মানুষ, এত রাত পর্যন্ত বাইরে থাকা ঠিক না। আমি তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করার চেষ্টা করছি না। তবে নিজের খেয়াল রাখো। আমাকে রাখতে দেবে না তাই বলছি। আমি জানি আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। আমি তোমায় অযোগ্য। কিন্তু আমি চাই তুমি নিরাপদ থাকো। তোমায় সুখী রাখতে পারছি না, এটা আমার ব্যর্থতা। তাই তোমাকেই তোমার সুখ খুঁজে নিতে হবে। আমি সত্যি লজ্জিত মায়ের কাজের জন্য, কিন্তু তার বিপক্ষে যাওয়ার সামর্থ্য আমার নেই। তোমার দাদা বাবা যখন আমাদের রাস্তায় ছেড়ে দিয়েছিল, আমি দেখেছি বাবার কষ্ট। তার মৃত্যুর পর এক মুঠো ভাতের জন্য মা কতটা পরিশ্রম করেছে আমি দেখেছি। তার প্রতিদানে আমি অকৃতজ্ঞ হতে পারবো না। কিন্তু তবুও তোমায় রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করব। কারণ আমি তোমাকে ভালোবাসি, বড্ড বেশি। শিখা তাচ্ছিল্য হেসে আওড়াল, এতটাই ভালোবাসা যে মায়ের বিপরীতে হত্যা করতেও একবার হাত কাঁপে না। কথাটা তীরের মতো আঘাত হানে ফারিসের বুকে। আর একটি কথাও না বলে দুজন তাকিয়ে রইল দুদিকে, যেন মাঝের অদৃশ্য দেয়ালটি একটু একটু করে দৃশ্যমান হচ্ছে। দুই মেরুর পিনপিন নীরবতার মাঝে একমাত্র শব্দ তখন বৃষ্টির রিমঝিম ধ্বনি। সকালে ঘুম থেকে উঠতে আবারও দেরি হয়ে যায় শিখার। ফোন অর্ধেক খারাপ হয়ে গেছে, তাই সময় মতো অ্যালার্ম বাজে না। কাল বাড়ি ফেরার পথে কিছু খাবার ও কাপ নুডলস নিয়ে এসেছিল শিখা। কাজে যাওয়ার জন্য তৈরি হয়ে নুডলসের পটটি নিয়ে দৌড়াচ্ছে সে। রান্নার চুলা দুটো দখল করে রেখেছে কাজের মেয়েরা, তাই কারেন্টে পানি গরম করার হিটার বসিয়েছে। নুডলসে পানি দিয়ে হঠাৎ তার মনে পড়ল ফোন আনতে ভুলে গেছে। সাথে সাথে ছুটে গেল রুমে ফোন আনতে। জহুরা তার দৌড়াদৌড়ি দেখে নাক সিটকায়। সে রান্নাঘরে গিয়ে কাজের মেয়েকে কানে কানে কিছু শিখিয়ে দেয়। শিখা ফোন নিয়ে এসে নুডলসে বাকি মশলাপাতি মেশায়। কাউন্টারে হেলান দিয়ে যেই এক বাইট মুখে নীল অমনি থু করে ফেলে দিল পুরোটা। জিভ বের করে হাতের সাহায্য বাতাস করতে লাগল। হোয়াট দ্য হেল! নুডলস ঘেটে ঘুটে দেখতে পেল নিচে নাগা মরিচের পেস্ট। কাজের মেয়েটা তখন ব্লেন্ডার ধুচ্ছে। রাগেজ বলে উঠল শিখা। কাপটি আছড়ে ফেলল কাউন্টারে। দাঁতে দাঁত চেপে চেঁচালো, তোমার সাহস কিভাবে হলো আমার খাবারে এসব মেশানোর? মেয়েটা কিছু বলল না, উল্টো মুচকি হেসে নিজের কাজ চালিয়ে গেল। শিখা কাউন্টারের উপর ছড়িয়ে থাকা নুডলসের উচ্ছিষ্ট হাতে নিয়ে কাজের মেয়ের মুখে চেপে ধরল। গিল, এবার গিল, দেখি কত গিলতে পারিস। মেয়েটা শিখাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরাতে চাইল। সাথে সাথে তাকে পিঠমোড়া দিয়ে দেয়ালের সাথে চেপে ধরল শিখা। অন্য হাতে ধরল এক গুচ্ছ চুল। মেয়েটার কানের সামনে শীতল কণ্ঠে বলল, আমি সিরিয়ালের বা রূপকথার সেই মেয়েটি নই যে মুখ বুজে অন্যায় সহ্য করবে। আরেকবার আমার সাথে লাগতে এলে ঘাড়ের রগ ছিঁড়ে রেখে দেব। কাজের মেয়েটি তার কথা শুনে কেঁপে উঠল। কি হচ্ছে এখানে? দুজনে দরজায় তাকিয়ে ফারিসকে দেখতে পেল। বরাবরের মতো ফর্মাল স্যুট। কাজের মেয়েটি কেঁদে উঠল, স্যার দেখুন না, এই মেয়েটা শুধু শুধু আমাকে মার। মেয়েটা কথা শেষ করার আগেই শিখা আরো শক্ত করে মুচড়ে ধরল তার হাত। ফারিস পকেটে হাত গুজে অলস ভঙ্গিতে ভেতরে ঢুকল। স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়েটার কথায় তার কিছু যায় আসে না। মেয়েটা নয় ম্যাডাম, আর তুমি কিছু করেছ বলেই সে শুধরে দিচ্ছে। এখন বেরিয়ে যাও আমাদের বাড়ি থেকে। মেয়েটি আতঙ্কিত হয়ে পড়ল। কিন্তু স্যার, আমি বলছি এখনই বেরিয়ে যাও। ফারিসের ধমক শুনে মেয়েটি সহ শিখা কেঁপে উঠল। তাকে ছেড়ে দিতেই মেয়েটা দৌড়ে বেরিয়ে গেল রান্নাঘর থেকে।
ফারিস গেল ফ্রিজের দিকে। পাউরুটি ও দুধের ছোট বোতলটি বের করে কাউন্টারে রাখল। পাউরুটি দুটো দিল টোস্টারে। জাস্ট 2 মিনিট, আমি কিছু বানাচ্ছি। শিখা কোনো উপায় না পেয়ে টুলে বসে পড়ল। এই ক্ষুধার্ত অবস্থায় কাজে যাওয়া তার পক্ষে মোটেও সম্ভব না। খাওয়া দাওয়া করে বের হলো শিখা। ফারিসও তার পিছু নীল। জহুরা তখন সোফায় পায়ের উপর পা তুলে কফি খাচ্ছে। তুমি তাকে তাড়ালে কেন? ফারিস থামল। ঘাড় না ঘুরিয়েই জবাব দিল, তার রান্না আমার পছন্দ না। আরো ভালো কাউকে নিয়োগ দেব। তুমি চিন্তা করো না। তারপর জহুরাকে কিছু বলতে না দিয়েই বেরিয়ে গেল। শিখার কাজে লেট হয়ে যাচ্ছিল, তাই অনিচ্ছা সত্ত্বেও ফারিসের সাথেই যেতে হলো। তাকে সুপার শপে নামিয়ে দিয়ে নিজের কাজে চলে যায় ফারিস। আজ বেশ ব্যস্ত একটা দিন কাটবে, সবটাকে দেখেই বুঝে ফেলল শিখা। বেলা বাড়তে বাড়তে শপে মানুষের ভিড় জমতে লাগল। শিখা প্রতিটি আনাচে কানাচে হাঁটতে হাঁটতে দেখতে পেল একটা বাচ্চা ছেলে টি শার্টের নিচে একের পর এক চকলেট লুকাচ্ছে। তা দেখে হেসে ফেলল শিখা। ধীর পায়ে এগিয়ে গেল বাচ্চা ছেলেটির দিকে। সাবধানতা অবলম্বন করল যেন ছেলেটি ভয় না পায়। এক্সকিউজ মি জেন্টলম্যান, ছেলেটি ভয়ে লাফিয়ে উঠল। আরে ভয় পেও না, এটা আমি। তুমি এগুলো কেন নিচ্ছ? মাম্মা নেই না বলে চকলেট খেলে পোকাও আমার দাঁত খাবে। শিখা ছেলেটির উচ্চতায় ঝুঁকে চুল এলোমেলো করে দিল। তা তো বটেই, তবে একটা দুটোতে তেমন সমস্যা হবে না। তুমি কেন তোমার মাকে একবার জিজ্ঞেস করে নিচ্ছ না? ছেলেটির চোখ খুশিতে চকচক করে উঠল। তাই তো, 3টা চকলেট নিয়ে বাকিগুলো রেখে ছেলেটি দৌড়ে গেল তার মায়ের কাছে। শিখা স্বস্তির নিঃশ্বাস ফেলল, ছেলেটিকে না কাঁদিয়ে বোঝাতে পেরেছে বলে। হঠাৎ পেছন থেকে কেউ দ্রুত হাতে তার নিতম্ব ছুঁয়ে দিল। শিখা আতকে সাথে সাথে পেছনে তাকাল। দুটো বখাটে ছেলে তার দিকে বাজে হাসি দিয়ে অন্য কোথায় চলে গেল। ঘটনায় চোয়াল শক্ত হয়ে যায় শিখার। ছেলে দুটোকে খুঁজতে যাওয়ার জন্য পা বাড়াতেই ম্যানেজারের দেখা মিলল। তিনি ইঙ্গিতে অস্বীকার জানালেন। শিখা ফুঁসতে ফুঁসতে আরেক কর্মচারী মেয়ের পাশে গিয়ে দাঁড়াল। তার নাম আলেয়া। দুদিনে এই মেয়ের সাথে ভালোই সাক্ষাৎ গড়েছে তার। আলেয়া চিন্তিত গলায় শুধাল, সাবধানে থেকো। এখানে এগুলোর মতো অনেক লোক আসে। অসভ্যের দল সব। নির্জন অন্ধকার গলিতে বসে একদল বখাটে স্মোক করছে। চারিপাশে সিগারেটের ভ্যাপসা গন্ধে মম করছে। স্বভাববশত ছেলেরা যা নিয়ে কথা বলে তা নিয়েই আলাপ হচ্ছে। কে সারাদিন কি করেছে, কে কয়টা মেয়ে দেখেছে, কয়টাকে ইফটিজিং করেছে, মেয়েটির আকর্ষণীয় স্থানের বর্ণনা ইত্যাদি ইত্যাদি। তাদের এলোমেলো কথোপকথনের মাঝে হঠাৎ নেমে এলো এক অদ্ভুত নীরবতা। হুডি পরা এক লোক এগিয়ে এলো তাদের সামনে। হুডির টুপি চোখ পর্যন্ত, গলা থেকে নাক পর্যন্ত কালো নরম কাপড়ে ঢাকা, হাতে গ্লাস। একটি ছেলে এগিয়ে এলো তার নিকট। কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করল, কে বে? হুডিম্যান মুখ থেকে কাপড় সরালো। দেখা মিলল তার চকচকে তীক্ষ্ণ চোয়ালের। চোখে দুটোয় আদিম খুনের নেশা। ভয়ে ভয়ে তারা এক পা পিছিয়ে গেল। তোদের বাপ আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি, তোমায় দেখতে। ড্রেসারের সামনে চুল ব্রাশ করতে করতে হেলে দুলে গান গাইছে শিখা। আজ অফ ডে, তাই শপিং করতে যাবে। কাল বেতন পেয়েছে বইকি। হ্যাঁ, 1 মাস হয়ে গেছে তার জবের। জীবনের প্রথম কামাই নিয়ে বেশ প্রফুল্ল সে। তৈরি হয়ে নিচে নামতেই জহুরাকে দেখা গেল সোফায়। বরাবরের মতো জমিদারি ভঙ্গিতে বসে আছে। এই মহিলার আর কাজই বা কি? শিখাকে দেখে তিনি গলা খেকিয়ে বললেন, কোথায় যাচ্ছিস? জহুরার প্রশ্নে শিখার ব্যস্ত পা জোড়া থমকায়। কিছুক্ষণ থেমে ঠোঁট বাঁকিয়ে বলে, আমার স্বামীর জন্য সতীন খুঁজতে। কোনো সমস্যা? রাগে মহিলার মুখখানা বিকৃত বর্ণ ধারণ করল। ভালো কথা মুখ দিয়ে বের হয় না হয়তো। ভালো মানুষদের সাথে ভালো কথা আসে। ব্যাড পার্সনদের ক্ষেত্রে আমার কথাগুলো বরাবরই তিক্ত। ছোট লোক জানি। নিজের পরিচয় আর দিতে হবে না। জহুরার আগে থরথর করে কেঁপে উঠলেন। তারে গেলেন শিখার দিকে। তার গায়ে হাত তোলার আগে একটি মেয়েলি কণ্ঠ শোনা গেল। শিখা তাকায় সেই কণ্ঠস্বরের মালিকের সন্ধানে। আটাময়দার স্তূপের মাঝে এক ঝলক মানুষ দেখা গেল। শিখার চোখ মস্করায় জ্বলে উঠল। ও গো, কে গো? দেখো কে এসেছে। মেয়েটি ক্ষিপ্ত দৃষ্টিতে তার দিকে তাকায়। পরপর জহুরাকে দেখে মেকি লাজুকতার ভাব টেনে ধরে মুখে। জহুরা শিখাকে চোখ রাঙিয়ে হাসি মুখে মেয়েটির দিকে এগিয়ে গেলেন। মেয়েটি সাথে সাথে লুটিয়ে পড়ল জহুরার পায়ে। তা দেখে শিখা মুখ বাঁকিয়ে দৃষ্টি সরিয়ে নিল।
বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কেমন আছেন মা? মানে আন্টি, আমি ভালো আছি। আর কতবার না বলেছি আমায় মা ডাকবে। আজ হোক বা কাল তা তো ডাকতেই হবে। আর চোখে শিখার দিকে তাকিয়ে কথাটি বলেন জহুরা। যদি একটু রাগানো যায়। কিন্তু তার আশায় এক বালতি পানি ঢেলে শিখা বেরিয়ে গেল তাদের পাশ কেটে। আর যাওয়ার সময় বিড়বিড় করে বলে গেল, গেলাও গেলাও, যত পারো গেলাও। আফটার অল শিখা চৌধুরীর সম্পত্তি বলে কথা। জহুরার ইচ্ছে করল শিখার গলা চেপে ধরতে। ফারিস যেটা পারছে না সেটা নিজ হাতে করতে। এসো ভেতরে। হঠাৎ যে এই পথ দিয়েই যাচ্ছিলাম। বাবা ফাইলটি দিয়ে যেতে বললেন। হাতের নীল ফাইল দেখিয়ে বল মেয়েটি। এ ফারিসের ম্যানেজারের মেয়ে। শিক্ষিত, সুন্দর, স্মার্ট একটি। নাম সোফিয়া। তাদের পৈতৃক সম্পত্তি অনেক, সেই কারণে জহুরা ফারিসকে সোফিয়ার সাথে বিয়ে দিতে চান। এতদিন দিয়েও দিতেন যদি ফারিস শিখাকে ডিভোর্সটা দিয়ে দিত। কিন্তু ওই ছেলে তো বুয়ের প্রেমে মজেছে। জহুরার বিশ্বাস শিখা ফারিসকে জাদু টোনা করেছে। যে যেমন তার চিন্তাভাবনাও তেমন আর কি। জহুরা গলা ছেড়ে ডাকলেন ফারিসকে। ফারিস ঘুমে ধুলতে ধুলতে নিচে নামল। পরনে তার সাদা টি শার্ট ও ঢিলেঢালা ট্রাউজার। সকাল সকাল সোফিয়াকে দেখে মেজাজ খারাপ হয়ে গেল তার। গায়ে পড়া মেয়ে একটা। অন্যদিকে ফারিসকে দেখে সোফিয়ার মনে লাড্ডু ফুটছে। ফারিক বিরক্তিতে গলা ঝাড়ল। কি হয়েছে, কি হয়েছে? মানে দেখ কে এসেছে। দেখেছি। জহুরা দীর্ঘশ্বাস ফেলল। এভাবে কথা বললে কি কোনো মেয়ে ফাঁসবে? কিন্তু এ সোফিয়া। একে ফাঁসাতে হবে না। সে নিজের গর্ত খুঁড়ে বসে আছে। জহুরা তাদের একা ছেড়ে ছেলের জন্য নামে কফি বানাতে গেলেন। আমি এই ফাইলটা এনেছিলাম। বাবা পাঠিয়েছে। ফাইলটি ফারিসের দিকে বাড়িয়ে দিল সোফিয়া। ফারিস সেটা নিয়ে ঘাঁটতে ঘাঁটতে বলল, ম্যানেজার সাহেব কাল অফিসেও এটা দিতে পারতেন। আসার কোন দরকার ছিল না। অপমানে সোফিয়ার মুখখানা চুপসে গেল। ফাইলটা তো মাত্র বাহানা। সে তো তাকেই দেখতে এসেছে। এতটুকু কথাও কি বোঝে না লোকটা? যাই হোক, এসেছ যখন খেয়ে যেও, বলেই হনহন করে চলে গেল। সোফিয়া নাকের পাটা ফুলিয়ে তার দিকে তাকিয়ে রইল। একটু পর আবারও নিচে নামে ফারিস। তবে এবার ফর্মাল ড্রেসে। সোফিয়ার দিকে এক নজরও না তাকিয়ে সে বেরিয়ে যায় কোথাও। বোন আমার, শান্ত হ। নুশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সান্ত্বনা দিচ্ছে তার বড় ভাই নাহিদ। কয়দিন ধরে কি হয়েছে মেয়েটার? শুধু কাঁদে। কাঁদতে কাঁদতে শরীরটাকে আরও একটুখানি বানিয়ে ফেলেছে। নুশা হাতের উল্টো পিঠে নাক মুছে কান্না থামানোর বৃথা চেষ্টা করল। ফলস্বরূপ বছরান্তের কান্না ছিটকে বেরিয়ে এলো একসাথে। ভাইয়া, ইমরান আমাকে চায় না। আমি কি করেছি বল? সে কেন আমাকে চায় না? চেহারায় কি সব? নাহিদ নুশার চোখের পানি মুছে দিয়ে শান্ত দৃষ্টি ফেলল তার মুখ জুড়ে। চেহারা নয়, মন মানসিকতাই সব। যার মধ্যে বাস্তবতার জ্ঞান নেই সে শুধু বাহ্যিক সৌন্দর্য খুঁজে। আর সেই সুরত নষ্ট হয়ে গেলে সে আবারও একা। যদি কেউ সত্যি সত্যি ভালোবেসে থাকে না, সে মুখ নয় মন দেখে ভালোবাসে। কিন্তু আমার যে ওকে চাই, অন্তত শেষ নিঃশ্বাস পর্যন্ত, তার না থাকাই ভালো। শেষ মুহূর্তেগুলো উপভোগ কর নুশা। নুশা হাঁটুতে মুখ গুজে ফুপাতে লাগল। নাহিদ চেয়ে রইল কিছুক্ষণ। তারপর তাকে তাড়া দিয়ে বলল তৈরি হতে। লং ড্রাইভে যাবে। নুশা আকুপাকু করে তারপর যেতে রাজি হল। তবে শর্ত, শিখাকেও সাথে নিতে হবে। নাহিদ এক পায়ে রাজি। নুশা শিখাকে ফোন করে জানতে পারে সে শপিং মলে। কেনাকাটা নাকি প্রায় শেষ, তাই সেখানে থেকে তুলে নিতে বলেছে। আমেরিকা, নিউ ইয়র্ক। আফজাল চৌধুরীর এক বন্ধু সপরিবারে ইশিকাকে দেখতে এসেছে। তারাও বাংলাদেশি। আমেরিকা এসেছিল কাজের সন্ধানে। তারপর এখানেই স্থায়ী ঠিকানা গড়ে তোলে। আফজাল চৌধুরীর সাথে সিফাত সাহেব একই কোম্পানিতে কাজ করেন। আর সেখান থেকেই তাদের বন্ধুত্ব। আফজাল চৌধুরী তাদের নিয়ে লিভিং রুমে বসে আছেন। রৌশনী চৌধুরী ইশিকাকে ঠেলছেন তৈরি হয়ে তাদের সামনে যাওয়ার জন্য। তবে তার এক কথা, যাবে না। সে আবার প্রেমঘটিত ঘটনায় জড়িত। সেই ছেলেকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। তবে সমস্যা, ছেলে খ্রিস্টান। অন্য ধর্মের ছেলের কাছে তারা কি করে মেয়ে দেবেন? ছেলের নাম ক্রিস্টোফা। সে ইশিকাকে আশা দিয়েছে যাই হোক তাকে ব্যতীত অন্য কাউকে বিয়ে করবে না। প্রয়োজনে রিলিজিয়ন পরিবর্তন করবে।
এখন ক্রিস্টোফার ফ্যামিলির দিক থেকেও সেই একই প্রবলেম। তারা অন্য ধর্মের মেয়েকে ঘরে তুলবে না যদি না সে তা পাল্টায়। সবার কাছেই সবার ধর্ম প্রিয়। ক্রিস্টোফার তার ফ্যামিলিকে কথা ফেলতে পারছে না। গত কয়েক মাস ধরে তাদের মধ্যে যোগাযোগ নেই। তবে ইশিকার পূর্ণ বিশ্বাস সে একদিন আসবে। তাকে আসতেই হবে। রৌশনী অনেক বুঝিয়ে ইশিকাকে তৈরি করে নিয়ে গেলেন। বসালেন আফজাল চৌধুরীর পাশে। তার সোজাসুজি সেই ছেলে বসে। লম্বা চওড়া সুদর্শন এক লোক, মুখে হালকা চাপদারি, গায়ের রঙে দেশি দেশি একটা ভাব, ধারালো চোয়াল, তীক্ষ্ণ চোখ। ইশিকা নিচের দিকে তাকিয়ে বসে রইল। হাত পা কাঁপছে প্রচণ্ড ভয়ে, হাতের তালু ঘামছে সেই রকম। ছেলেটি সকলের অগোচরে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে, যেন চোখের তৃষ্ণা মেটাচ্ছে। আপনার মেয়ে অনেক সুন্দর মাশাল্লাহ। এ মেয়ে কিন্তু আমাদেরই চাই, আগেভাগে বলে দিলাম। কথাটি বললেন ছেলের মা রুবাইয়া রানু। তার কথা শুনে সবাই একযোগ হাসলেন। হাসি নেই শুধু ছেলে আর মেয়েটির মুখে। ছেলেটি যেন দিনদুনিয়া ভুলে তার মাঝে বিলীন হয়ে গেছে। রানু ছেলেকে ইশিকার দিকে তাকিয়ে থাকতে দেখে হাতে চিমটি কাটলেন। সাথে সাথে নড়ে উঠল ছেলেটি, বোকাচোখা চাইল মায়ের দিকে। কি পছন্দ হয়েছে রামিম সাহেব? রামিম কি উত্তর দিবে ভেবে পায় না, তাই চুপ থাকাটাকেই শেষ অপশন হিসেবে বেছে নেয়। এবার মুখ খুললেন ছেলের বাবা সিফাত সাহেব। আমাদের তো ছেলে মেয়ে পছন্দ। ছেলে মেয়ের কি একে অপরের পছ, আমার তাকেই চাই। সিফাত সাহেবকে কথা শেষ করতে না দিয়েই রামিম বলে উঠল। মুহূর্তেই সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে রামিম। কখন কথাটা মুখ থেকে বেরিয়ে গেছে বুঝতে পারেনি ছেলেটি। চমকিত হয়ে তাকাল বাকিদের দিকে। কি লজ্জাজনক ব্যাপার। ইচ্ছে করছে কথাটা এখনই ফিরিয়ে নিতে, কিন্তু যখন তার দৃষ্টি মিলিত হল ইশিকার সাথে তৎক্ষণাৎ চূর্ণ হয়ে গেল সেই ইচ্ছে। হঠাৎ চোখে চোখে সংঘর্ষের ফলে চমকে উঠল ইশিকা। দৃষ্টি ফেরালো নিচে। শপিংয়ের পর ঘোরাঘুরি করতে করতে বাড়ি ফিরতে দেরি হয়ে গেল শিখার। বাড়িতে পা রাখতেই দেখতে পেল জহুরা সোফায় বসে কিছু করছে। তার হাতে শিখার একটি স্বর্ণের ব্রেসলেট। ব্রেসলেটটি দেখে হাত থেকে শপিং ব্যাগ পড়ে গেল শিখার। এটা সেই ব্রেসলেট যা তার বাবা 9তম জন্মদিনের দিন দিয়েছিলেন। এটাই তার বাবার একমাত্র স্মৃতি। আপনি এটা কোথায় পেলেন? জহুরা ব্রেসলেটটি দেখতে দেখতে জবাব দিল, পেয়েছি কোথাও। হোয়াট দ্য? ফেরত দিন আমার ব্রেসলেট। জহুরা শিখার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। সোফা থেকে উঠে এক পা করে এগোতে লাগলেন শিখার দিকে। ওহ আমার প্রিয় বুমা, তুমি কি জানো স্বর্ণের দাম কত বেড়েছে? এটা বিক্রি করলে আমার অনেক টাকা পাবো। আর তাছাড়াও তুই আমাদের বাড়িতে থাকছিস, আমাদেরটা খাচ্ছিস। তোর কি মনে হয় না আমাদের জন্য কিছু করা উচিত? জাস্ট শাট আপ। আপনারা আমার বাড়িতে থাকছেন, আমি নই। আর রইল খাওয়ার কথা, তার সম্পূর্ণ খরচ আমি নিজের পকেট থেকেই চালাচ্ছি। তাহলে আমার ছেলে তোর ঘরে যে খাবারগুলো নিয়ে যেত সেগুলো কোথায়? তুই কি ভেবেছিস আমি কিছু দেখি না? আর আমার মনে হয় তোকে মনে করিয়ে দেয়া উচিত এই বাড়ি আর তোর নেই। তুই নিজেই এটা আমার ছেলের নামে লিখে দিয়েছিস। শিখার চোয়ার শক্ত হয়ে গেল। দাঁতে দাঁত চেপে বলল সে, আপনার ওই মস্তিষ্কহীন ছেলেটাই আমার সাথে ছলচাতুরি করে সম্পত্তি সব হাতিয়েছে। জহুরা শিখার কথা শুনে এমনভাবে হাসল যেন কেউ তাকে বছরের সেরা জক্স শুনিয়েছে। শিখার আগে থরথর করে কাঁপতে লাগল। জহুরা মস্করার স্বরে বললেন, মনে হচ্ছে আমার ছেলের বুদ্ধি ফুটছে। একজন মা কত নিকৃষ্ট হলে নিজের ছেলেকে নিয়ে মজা করতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ জহুরা। শিখা ধৈর্য সীমা অতিক্রম করে ঝাঁপিয়ে পড়ল জহুরার উপর। ব্রেসলেট নিয়ে টানাটানি লেগে গেল দুজনের মাঝে। ফারিস তখন নিজের রুমে। চেঁচামেচির আওয়াজ শুনে সে নিচে এলো। দুই মহিলাকে হাতাহাতি করতে দেখে ভ্রু কিঞ্চিত বেঁকে গেল তার। চুলোচুলি হওয়ার বাকি মাত্র। কি হচ্ছে এখানে? চিৎকার চেঁচামেচিতে তার কণ্ঠ খুব একটা শোনা গেল না। দুই মহিলা নিজেদের মতো ব্যস্ত। হাতাহাতি করতে করতে ব্রেসলেটটি নিতে সক্ষম হয় শিখা। টান দেওয়ার ফলে ছিঁড়ে গেছে ব্রেসলেটের চেন। জহুরার হাতেও সামান্য আঁচড় লেগেছে। তিনি এমনভাবে চিৎকার করলেন কেউ যেন ছুরিকাঘাত করেছে তাকে। ফারিস চিন্তিত মুখে ছুটে গেল মায়ের কাছে। জহুরা নকল কান্না করতে করতে ফারিসের কাছে অভিযোগ জানালো, দেখ বাবা দেখ, তোর বউ কি করেছে আমার সাথে। শিখা উথালপাতাল শ্বাস নিতে ব্যস্ত। হঠাৎ গালে প্রচণ্ড আঘাতে টি টেবিলের সাথে মাথায় আঘাত পেয়ে মেঝেতে আছড়ে পড়ল শিখা।
কপাল খানিকটা আড়াআড়িভাবে চিরে গেছে। শিখা এক হাতে ব্রেসলেট শক্ত করে আঁকড়ে ধরে অন্য হাতে কপাল চেপে ধরল। ফারিস গর্জে উঠল তার উপর। তুমি কি মানুষ? শিখা নিষ্পলক তাকিয়ে রইল রক্তে ভেজা হাতের দিকে। এরপর অবাক দৃষ্টিতে চাইল ফারিসের দিকে। কাপা গলায় বেরিয়ে এলো একটিমাত্র বাক্য, তুমি কি পুরুষ? নাহিদ বৈঠকে বসে যখন কাজ করছিল, তার বাবা রহমান সিদ্দিক ও মা আমেনা খাতুন গুরুত্বপূর্ণ কিছু নিয়ে কথা বলতে ব্যস্ত। আমেনা চিন্তিত কণ্ঠে বললেন, নুশাকে বাইরে কোথাও নিয়ে গেলে হয় না? আমি নিজের মেয়েটাকে এভাবে তিলে তিলে শেষ হতে দেখতে পারছি না। রহমান সিদ্দিক ভারাক্রান্ত হৃদয় নিয়ে বললেন, গিয়ে আর লাভ? আমি বাইরের কিছু হসপিটালে যোগাযোগ করেছি। তারা বলল অনেক দেরি হয়ে গেছে। যদি আরেকটু আগে এর সম্পর্কে জানতে পারতাম, কিছু করতে পারতাম। আমেনা হাতের তালুতে মুখ লুকিয়ে ফুপিয়ে উঠলেন, দুনিয়ায় এত খারাপ মানুষ থাকতে আমার বাচ্চাটাই কেন? রহমান সিদ্দিক আমেনা খাতুনের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিতে লাগলেন। লং ড্রাইভ থেকে এসে সেই যে ঘরে ঢুকে দরজা দিয়েছে, এরপর আর দরজা খোলেনি নুশা। বালিশে মুখ লুকিয়ে প্রচণ্ডভাবে কাঁদছে সে। আজ সে ইমরানকে দেখেছে অন্য একটি মেয়ের সাথে। শিখাকে বাড়িতে নামিয়ে তারা যখন বাড়ি ফিরছিল, রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে পড়ে তারা। এমন সময় ইমরানের বাইক থামে তাদের গাড়ির পাশে। নুশার পাশের উইন্ড গ্লাস তখন ওঠানো ছিল, তাই ইমরান তাকে দেখতে পায়নি। ইমরান যেভাবে হেসে হেসে কথা বলছিল সে মেয়েটির সাথে, এই হাসি সে তার জন্য কখনো দিয়েছে কিনা মনে নেই নুশার। মেয়েটি হাত ইমরানের কাঁধে দেখে চিনচিন ব্যথা অনুভব করেছিল বুকে। ভাইয়ের সামনে যথেষ্ট শান্ত থাকলেও নিজের শূন্য রুমে পা রাখা মাত্রই ঝরা পাতার মতো ঝরে পড়ে নুশা। হাতের উল্টো পিঠ নাকে ছুতেই চটচটে কিছু অনুভব করল নুশা। রক্ত প্রায় শুকিয়ে গেছে। কখন থেকে এটি বইছে তার খেয়াল নেই, কিন্তু এখন ভীষণ দুর্বল লাগছে। বিছানা ছেড়ে উঠা মাত্রই মাথা চক্কর দিল তার। আবার বসে পড়ল বিছানায়। কিছুক্ষণ পর পা টেনে টেনে দরজার কাছে নিয়ে গেল। দরজার হাতলে হাত রাখতেই ঝাপসা হয়ে এলো দৃষ্টি। হঠাৎ কাশির সাথে রক্ত ছিটকে বেরুলো মুখ থেকে। নুশার দম বন্ধ হয়ে আসে। রুম থেকে বের হতে পারবে কিনা এরও কোনো নিশ্চয়তা নেই। তবে অনেক সংগ্রহের পর দরজা মেলতে সক্ষম হয় নুশা। তাদের একতলা বাড়ি, তাই সিঁড়ি বইতে হল না। নুশার দরজা খোলার আওয়াজ শুনে সবার দৃষ্টি গেল সেদিকে। তার অবস্থা দেখে শিউরে উঠল তারা। নুশা আর এক পা বাড়াতে না বাড়াতেই দুনিয়া অন্ধকার হয়ে এলো তার। তৎক্ষণাৎ লুটিয়ে পড়ল মেঝেছে।